দেখো এখানে পরিবেশ ও বিজ্ঞানের একের দাগে কি বলেছে, ঠিক উত্তর নির্বাচন করো। এখানে তোমাদের মোট 6টি প্রশ্ন আছে একের দাগে, এবং প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য থাকছে 1 নাম্বার করে। প্রথম প্রশ্ন, অপ্রভ বস্তুটি হলো, তো এখানে ক খ গ ঘ যে উত্তরগুলি আছে, সঠিক উত্তর হবে অপশান গ অর্থাৎ চাঁদ। এখানে অন্য কালি দিয়ে উত্তরগুলো দেখানো হয়েছে, ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, যেটি জীবাশ্ম জ্বালানি নয়, খেয়াল রাখবে এখানে বলেছি জীবাশ্ম জ্বালানি নয়, তো অপশান ঘ অর্থাৎ গোবর গ্যাস। তাহলে বাকি উপরের ক খ গ এগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানির উদাহরণ, ঠিক আছে। পরের প্রশ্ন, এখানে বলেছে উদ্ভিদের মূলের ডগায় টুপির মতো অংশের ঠিক উপরের জায়গায় যেখানে কোনো রোঁয়া থাকে না, সেটি কি? তো সেটি হচ্ছে মূলরোম অঞ্চল। তারপরেরটা দেখো, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না, সেটি হলো দেয়াল, কাগজ, কাপড়, আয়না। তো এখানে সঠিক উত্তর হবে আয়না, এখানে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না। পরের প্রশ্ন, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়, তো এখানে উত্তর হবে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে, এটা পরিবেশ বান্ধব শক্তির উৎস নয়। বাকি যেগুলো আছে পরিবেশ বান্ধব শক্তির উৎস। পরের প্রশ্ন দেখো, রূপান্তরিত অর্ধবায়বীয় কাণ্ড দেখা যায় যে উদ্ভিদের, সেটি হচ্ছে আলু, কচুরিপানা, বেল, কুমড়ো। সঠিক উত্তর অপশান খ অর্থাৎ কচুরিপানা। এরপরে তোমাদের দেখো দুইয়ের দাগে এখানে বলেছে শূন্যস্থান পূরণ করো, আর এখানে তোমাদের 3টি প্রশ্ন আছে এবং শূন্যস্থানগুলো পূরণ করলে তোমরা নাম্বার পাবে 1 করে। তাহলে 3টে প্রশ্নের সঠিক উত্তর দিলে তোমরা 3 নাম্বার পাবে। প্রথম প্রশ্ন দেখো, ইস্ত্রির তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলে প্রয়োগ করা হয় ইস্ত্রিতে, তো এখানে তাপীয় ফলাফল, তাহলে শূন্যস্থানে তোমরা লিখে দেবে তাপীয় ফলাফলকে প্রয়োগ করা হয়। পরের প্রশ্ন, আমের আঁটি ড্যাশ ঢেকে রাখে, বীজকে ঢেকে রাখে, ঠিক আছে। পরের প্রশ্ন, এঁচড় হলো ড্যাশ ফলের একটি উদাহরণ, যৌগিক ফলের। এর পরের দাগে দেখো তোমাদের 3-এর দাগে বলেছে ঠিক বাক্যের পাশে পাশে এখানে ইয়েস চিহ্ন দিতে হবে, ঠিক আছে, ইয়েস চিহ্ন তো এখানে কোনো কারণে নেই। আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন, যেটা কাটা চিহ্ন দিতে হবে। তো এখানে তোমরা একটু দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই, এটা কিন্তু মিথ্যা, ঠিক আছে। তাহলে তোমরা কি করবে, এখানে ইয়েস চিহ্ন এবং ক্রস চিহ্ন দিতে বলছে, বক্স করে তোমরা এখানে এর মধ্যে কি করবে, এরকম ক্রস চিহ্ন দেবে। আমি এখানে লিখেছি উত্তর মিথ্যা বা সত্য এভাবে, কিন্তু তোমরা লিখবে না, বাক্যগুলোর শেষে বক্স করে বক্সের ভিতরে চিহ্ন ব্যবহার করবে, যেহেতু চিহ্ন ব্যবহার করতে বলেছে। পরের প্রশ্নটা দেখো, বলেছে ভিটামিন ডি এর অভাবে বেরি বেরি রোগ হয়, না এটাও মিথ্যা, ঠিক আছে, তাহলে তোমরা ক্রস দেবে। পরের প্রশ্ন, কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, এটা হবে সত্য, ঠিক আছে, তাহলে এস চিহ্ন দেবে। পরের প্রশ্ন, কোনো দণ্ডচুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চৌম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়, এটা হবে সত্য, তাহলে বক্স করে তোমরা এস চিহ্ন দেবে, ঠিক আছে। এরপরে তোমাদের দেখো 3-এর 5 নম্বর প্রশ্ন, বলেছে কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে, এটাও সত্য, তাহলে বক্স করে ইয়েস চিহ্ন। তারপরেটা তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ, এটা মিথ্যা, তাহলে বক্স করে তোমরা ক্রস চিহ্ন দেবে, ঠিক আছে। তাহলে 3-এর দাগে তোমাদের মোট 6টি প্রশ্ন ছিল, কমপ্লিট হয়ে গেল। এবার 4-এর দাগে দেখো সংক্ষিপ্ত উত্তর চেয়েছে এবং এখানে প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে থাকছে। প্রথম প্রশ্ন, সমীকরণটি ব্যালেন্স করে লেখো। তো এখানে দেখতে পাচ্ছ P4 প্লাস ড্যাশ আছে এবং O2 আর তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে যে P4 O10। এখন দেখো এটা P4 আছে, এখানেও P4 আছে, ঠিক আছে। তো এখানে কি আছে, O10 আছে, ঠিক আছে। তো O10 আছে, এই O10টাকে আমাদের এখন নিয়ে আসতে হবে। তার জন্য আমরা যেটা করব দেখো, এই যে এখানে -O2 আছে, তো ওইখানে আমরা জাস্ট এই 5টা বসিয়ে দেবো। এখানে যদি আমরা শূন্যস্থানে 5 বসাই, তো এই 5টা ওখানে বসালে আমাদের কিন্তু উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। শূন্যস্থানে শুধুমাত্র তোমরা 5 বসাবে, তাহলে 5 দিয়ে 10 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এর পরের প্রশ্ন, মানবদেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো। তো আয়োডিন থাইরয়েড গ্রন্থির বৃদ্ধি নিয়ন্ত্রণ করে এবং মস্তিষ্কের বিকাশের বিশেষ ভূমিকা গ্রহণ করে। আয়োডিনের অভাব হলে থাইরয়েড গ্রন্থি বড় হয়ে যায় এবং গলা অস্বাভাবিকভাবে ফুলে যায়, একেই গাইটার বা গলগণ্ড বলা হয়। থাইরয়েড গ্রন্থির কার্যকারিতা কমে গিয়ে মহিলাদের বন্ধ্যাত্ব বা পর্যন্ত হতে পারে। তাছাড়া আয়োডিনের অভাবে শারীরিক ও মানসিক অবসাদও দেখা দিতে পারে। আচ্ছা, এখানে তোমাদের কিন্তু 1 নাম্বার করে আছে, এত বড় না লিখলেও হবে, দুটো বাক্য লিখে দিলেও হবে। এর পরের প্রশ্নটা দেখো, আম দিয়ে তৈরি হয় এমন একটা প্রক্রিয়াজাত খাদ্যের উদাহরণ বা খাবারের উদাহরণ, তো সেটা হচ্ছে আমসত্ত্ব দিতে পারো, ঠিক আছে।
পরের প্রশ্ন এখানে দেখো 5-এর দাগে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে এবং বিক্রিয়ার সমীকরণ চেয়েছে। তাহলে উত্তরটা দেখো, কিউপ্রিক ক্লোরাইডের দ্রবণে দস্তা বা জিঙ্ক যোগ করলে দস্তা কিউপ্রিক ক্লোরাইডের মধ্যে কার কোপারকে প্রতিস্থাপিত করবে এবং লালচে বাদামি রঙের তামা যেটা কোপার শেষ পর্যন্ত এই বিক্রিয়ার থিতিয়ে পড়বে। আর বিক্রিয়ার সমীকরণটা এখানে দেখে নাও, Zn প্লাস ইউ সিএল টু, আর তীর চিহ্ন দিয়ে তোমাদের Zn সিএল টু প্লাস সিইউ। তারপরে যেটা লিখবে, কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে প্রতিস্থাপন বিক্রিয়া হবে। ঠিক আছে। পরের প্রশ্ন, কি কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়। উত্তর, ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়া বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় বিভিন্নভাবে, যেমন জলকে ফুটিয়ে জলকে বিশুদ্ধ করার সবচেয়ে সহজ পদ্ধতি হলো অনেকক্ষণ ধরে উচ্চ তাপমাত্রায় জলকে ফোটানো। এটি করলে জলের ভিতরকার ব্যাকটেরিয়া ও ভাইরাস মারা যায় ও জলের অশুদ্ধি দূর হয়। আরেকটা হচ্ছে পতন পদ্ধতি। দেখো এখানে এখানে প্রশ্নটা আছে কি কি উপায়ে ফিল্টারের যন্ত্র সাহায্য ছাড়া বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায়। তো এখানে যেটা করা হচ্ছে, দেখো এই যে পয়েন্ট, এটা কিন্তু তোমরা নিচে পয়েন্ট করবে, তো এটা পাশাপাশি হয়ে গেছে। ঠিক আছে। জলকে ফুটিয়ে এটা একটা পয়েন্ট তাহলে হয়ে গেল। এর পরের যে পয়েন্টটা হবে সেটা তোমরা একটু দেখো, পাতন পদ্ধতি, এটাও কিন্তু একটা পয়েন্ট, তোমরা এটা নিচে করবে। তো এখানে দেখো, পতন হলো জল পরিশোধনের আরেকটি কার্যকর ঘরোয়া পদ্ধতি। একটি বদ্ধ পাত্রে জল কেমনভাবে ফোটানো হয়, নির্গত জলীয় বাষ্পকে পুনরায় জলে পরিণত করাই হলো পাতন। এতে জলের অশুদ্ধি দূর হয় ও পাতিত জল পাওয়া যায়। ঠিক আছে। এর পরের প্রশ্ন দেখো, এছাড়াও কিন্তু আরও অন্যান্য রকমভাবে হয় জল বিশুদ্ধ করা যায়, যেমন জলের পাত্রেতে ফটকিরি রেখে দিলে সেই জলটা কিন্তু বিশুদ্ধ হয়, যা পানে উপযোগী। এছাড়া হ্যালোজেন ট্যাবলেটও দেওয়া যায়। এখানে বলেছে শুধুমাত্র ফিল্টার যন্ত্র ছাড়া আর যা ভাবে শুদ্ধ করা যায় সেটা আমরা করতে পারি। ঠিক আছে। অবশ্য সেটা পানীয় জল, যেটা পান করতে পারবো। দেখো পরের প্রশ্নটা বলেছে, পৃথিবী যে নিজেই একটা চুম্বক, তার পক্ষে কি প্রমাণ আছে। উত্তর, একটা লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ দিকে বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে। এখন দণ্ড তার উত্তরমুখী প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণমুখী প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। আবার কোনো চুম্বকে অবাধে ঝুলতে থাকলে ঝুলে থাকতে দিলে তা উত্তর দক্ষিণ মুখ করে দাঁড়িয়ে থাকে। এভাবেই প্রমাণিত হয় যে পৃথিবী নিজে একটা বিরাট চুম্বক। পরের প্রশ্ন, কি কি উপায়ে উদ্ভিদের স্বপরাগযোগ ঘটাতে পারে। তাহলে 3টি উপায়ে স্বপরাগযোগ ঘটাতে পারে। একটি ফুল থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হয়। 2, একটি ফুল থেকে পরাগরেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হয়। এবং 3, একই ফুলের থেকে পরাগরেণু ওই ধরনের অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হয়। পরের প্রশ্ন, চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত এবং লোহার চেয়ার না কাঠের টুল, এবং কেন সেটা আমাদের বলতে হবে। চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি কাঠের টুলের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত। তার কারণ কাঠ হলো তড়িতে কুপরিবাহী, তাই কাঠের টুল এর উপর দাঁড়িয়ে মিস্ত্রি কাজ করার অবস্থায় ভুলে পরিবাহিতার হাত পড়ে গেলেও তড়িৎ শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না, অর্থাৎ শক লাগে না। ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে উদ্ভিদের মূলের প্রধান কাজগুলো কি কি। তো উত্তরটা দেখো, উদ্ভিদের মূলের প্রধান কাজগুলো হচ্ছে, 1 নম্বর, জল ও খনিজ লবণ শোষণ। উদ্ভিদের মূলরোম অঞ্চলে উপস্থিত রোমগুলোর সাহায্যে উদ্ভিদ মাটি থেকে জল ও খনিজ পদার্থ শোষণ করে থাকে। 2 নম্বর, মাটিকে আঁকড়ে ধরে রাখা। মূল এর স্থায়ী অঞ্চল মাটিকে গাছকে আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। এছাড়া আরও অনেক কিছু কাজ আছে, তো এগুলো তোমাদের 2 নাম্বার করে আছে, 2-3টে লিখলেই হবে। পরের প্রশ্নটা দেখো, হাতে স্পিড বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন। হাতে বা গায়ে স্পিড লাগলে ঠান্ডা বোধ হয়। তার কারণ হচ্ছে স্পিড উদ্বায়ী তরল বলে দ্রুত বাষ্পে পরিণত হয়, আর এই বাষ্পায়নের জন্য স্পিড প্রয়োজনীয় লিন তাপ হাত বা গা থেকে গ্রহণ করে থাকে, অর্থাৎ যে অংশে তোমাদের এটা লাগে সেই অংশ থেকে গ্রহণ করে থাকে। ফলে হাত বা গায়ের স্পিড লাগা অংশটুকু ঠান্ডা হয়ে যায়।
পরের প্রশ্ন এখানে তোমাদের দেখো 6-এর দাগে, তো 6-এর দাগে চলে আসলাম আমরা, তিনটি বা চারটি বাক্যে উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন দেখো বলেছে যে উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ সমান হবে তা নির্ণয় করো। অর্থাৎ এমন একটা উষ্ণতা বলতে হবে যেটা সেলসিয়াস এবং ফারেনহাইট উভয় স্কেলে পাঠ সমান পাওয়া যাবে। তো এর জন্য আমাদেরকে এই গাণিতিক সমস্যাটা সমাধান করতে হবে। তো দেখো এটা কোনো আগের মডেলে ছিল 4-1-এ। তো এখানে ধরি নির্ণেয় উষ্ণতাটা x ডিগ্রি, ঠিক আছে। এবার আমরা জানি কি c/5 ইকুয়াল f-32/9, এটা হচ্ছে ফর্মুলা। তো এই ফর্মুলা অনুসারে আমরা কি x ডিগ্রি এখানে ধরে নিয়েছি নির্ণেয় উষ্ণতাটা। এবার শর্তানুসারে আমরা লিখবো x/5 সমান x-32/9। কারণ এক্সটা কেন, এই যে দেখো এই যে c ছিল, অর্থাৎ মূল যে ফর্মুলা c/5 সমান m-32/9, এখন c এর জায়গাতেও x বসবে, f এর জায়গাতেও x বসবে। তার কারণ আমাদের এখানে বলেছিল এমন একটা উষ্ণতা বলতে হবে যেটা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে সমান। তো সেই উষ্ণতাটা আমরা ধরে নিয়েছি x ডিগ্রি, তাই আমাদের c এবং f অর্থাৎ সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলে ভ্যালু আমরা এখানে x বসাবো। এবার x এর মান আমরা নির্ণয় করব যেভাবে সমাধান করা হয়। তো ক্রস মাল্টিপল করলে 9 আর x মাল্টিপল করলে 9x হবে, এবং 5 আর x-32 মাল্টিপল করলে 5x, এবং 32 এর সাথে 5 মাল্টিপল করলে 160 হবে। এবার আমরা জানি যে x গুলো বাম দিকে আসবে, তাহলে 9x, এবং 5xটা বাম দিকে আসলে -5x, এবং সমান চিহ্নের পর ডান দিকে -160 পড়ে থাকবে। এখন 9x এবং 5x মাইনাস করলে কি হবে, 4x হবে, এবং 4x, তো আমাদের x এর ভ্যালু বার করতে হবে, এদিকে -160 থাকবে। অতএব বা আমরা x সমান -160, আর x এর কাছে যে 4 ছিল এই 4টা আমাদের কি নিচে চলে আসবে। তাহলে নিচে আসলে 4 দিয়ে এখন 160কে যদি আমরা ভাগ করে দিই তাহলে 40 পাবো, আর 40 অবশ্যই এখানে মাইনাস ছিল, তাহলে আমাদের আনসারটা আসছে অতএব x এর ভ্যালু -4। তাহলে আমরা উত্তর লিখব অতএব -4 ডিগ্রি সি বা -4 ডিগ্রি এফ উষ্ণতায় সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পাঠ একই দেখাবে। ঠিক আছে। পরের প্রশ্ন বলেছে যে কোয়াশিয়রকর রোগ কেন হয় এবং এই রোগের কি কি লক্ষণগুলো দেখা যায়। প্রথমত আমাদের বলতে হবে এই রোগটা কেন হয়, আর এই রোগটা হলে আমরা কি কি দেখে বুঝবো যে এই রোগটাই হয়েছে। তো সেটাই হচ্ছে লক্ষণ। দেখো, খাদ্যের উপযুক্ত পরিমাণ প্রোটিনের অভাব থাকলে 1 থেকে 4 বছর বয়সে শিশুদের অপুষ্টিজনিত কোয়াশিয়রকর রোগ দেখা দেয়। এই রোগগুলির লক্ষণ হলো 1, শিশুদের গায়ের চামড়া গাঢ় বর্ণের হয়ে যায়। 2, শিশুর পেট ফুলে যায়। 3, দেহ এত অপুষ্টিতে ভোগে যে দেখে মনে হবে চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসছে। এবং 4 দেখো বলা আছে হাত ও পা সরু হয়ে যাবে। ঠিক আছে। পরের প্রশ্ন তোমাদের 3 নম্বরে কি বলেছে, একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাতে হবে। তাহলে আমাদেরকে চিহ্নিত চিত্রের সাহায্যে দেখাতে হবে যে ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথটা কেমন হবে। তো এখানে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে এই চিত্রটা তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো। করে নেওয়ার পর এই চিত্রটা তোমরা কিন্তু অঙ্কন করে দেবে। ঠিক আছে। স্কেল দিয়ে সুন্দর করে তোমরা এগুলো লিখে দেবে, বিভেদ তল, আপতিত রশ্মি, আপতন কোণ, অভিলম্ব, প্রতিসৃত রশ্মি এবং প্রতিসরণ কোণ, আর আপতন কোণ আই, এবং এখানে এ আছে, তীর চিহ্নগুলো সঠিক দিকে দেবে। তো এই চিত্রটা তোমরা কিন্তু সুন্দর করে খাতায় অঙ্কন করে দিও এই দাগে। পরের কোশ্চেনটা দেখো, সাপ কিভাবে জেকবসন্স এরগন এর সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে। উত্তরটা দেখো, বলা হচ্ছে বিভিন্ন প্রাণী দেহ থেকে নানা উদ্বায়ী যৌগের অণু বাতাসের মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, আর সাপের জিভে সেই সব যৌগের অণুরা আটকে যায়। তারপর সাপ মুখের ভিতর জিভটা ঢুকিয়ে নিয়ে উপরের তালুতে ঠেকায়, এবং সেখানে থাকে এক বিশেষ ধরনের অঙ্গ যেটার নাম হচ্ছে জেকবসন্স অর্গান। এবং সাপ যখন জীব এখানে জীবিত সেখানে ঢোকায়, জীবটা এখানে জীব হবে, জীবটা সেখানে ঢোকায়, তখন সেই গন্ধে অণুগুলো মস্তিষ্কের উদ্দীপনা সৃষ্টি করে। ঠিক আছে। আর সেই থেকে সাপ চারপাশের পরিবেশ সম্বন্ধে বুঝতে পারে। ঠিক আছে। এর পরের প্রশ্নটা তোমরা দেখো। পরের প্রশ্ন বলা হচ্ছে যে সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতি কি পরিবর্তন হবে, ব্যাখ্যা করো। উত্তর, সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে প্রতিকৃতিও অস্পষ্ট হবে।
এবার ব্যাখ্যাটা দেখো, সূচিছিদ্র ক্যামেরার ছিদ্রটি বড় করা হলে তা অসংখ্য ছোট ছোট ছিদ্রের সমষ্টি মতো আচরণ করবে, এতে গঠিত অসংখ্য প্রতিকৃতির মিলেমিশে যাবে, এর ফলে একটি অস্পষ্ট প্রতিকৃতির সৃষ্টি হয়। ঠিক আছে, ব্যাখ্যাটা বোঝা গেল। পরের প্রশ্ন বলেছে সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে, ব্যাখ্যা করো। উত্তর, নিম্নলিখিত পদ্ধতির মাধ্যমে সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। এক, সমুদ্রের মাছ ঘন ঘন মূত্র ত্যাগ করে, ফলে তাদের দেহ থেকে খুব কম পরিমাণ জল বেরিয়ে যায়। এরপর থাকছে 2 নম্বরে, সমুদ্র মাছ ফুলকার মাধ্যমে দেহের অতিরিক্ত আয়ন ত্যাগ করে। এদের এদের ফুলকার কোষে ক্লোরাইড লবণ ত্যাগ করতে বিশেষ ভূমিকা নেয়। এইভাবে সমুদ্রের মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে। পরের পয়েন্ট দেখো, সামুদ্রিক মাছেরা অনেক বেশি জল পান করে। তো এই ছিল তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8, যেটা সম্পূর্ণ সমাধান দেওয়া হলো। তো দেখো এখানে একের দাগে বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, যেটা এমসিকিউ, তোমরা সবাই জানো। একের দাগে কি বলেছে, কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়? এ বলেছে বাহু বাহু বাহু, বি বাহু কোণ বাহু, তারপরে আছে কোণ কোণ বাহু, এবং ডি অপশনে বলেছে কোণ কোণ কোণ। যেহেতু প্রশ্নটা আছে ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়, তাই এখানে ডি অপশন হবে সঠিক উত্তর। এরপরে দেখো 2 নম্বরে, 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য কত হবে? তাহলে যে বর্গক্ষেত্রটা আছে তার ক্ষেত্রফল দেওয়া আছে 4/49। এখন আমাদের বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। মনে রাখবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া থাকলে বাহু দৈর্ঘ্য নির্ণয়ের জন্য আমরা রুট ক্ষেত্রফলের সূত্র ফেলাবো। তো দেখো 2 নম্বর অঙ্কটা, অতএব বাহু দৈর্ঘ্য সমান রুট ক্ষেত্রফল। এই রুটের মধ্যে ক্ষেত্রফলটা বসে যাবে। প্রশ্নে দেওয়া ছিল 4/49 এই বর্গ সেমি, এটা ক্ষেত্রফল ছিল, তাহলে 4/49 বসবে। এই রুটের অর্থ হচ্ছে আমাদের এই সংখ্যাটার বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 4 এর বর্গমূল কত হবে? 2, এবং 49 এর বর্গমূল হয় 7। অতএব উত্তর এখানে যেটা সঠিক হবে সেটা হচ্ছে অপশন বি। দেখো 2/7। এরপরে দেখো 1.69 এর বর্গমূল কত হবে? ঠিক আছে, তো এটা আমরা ভাগ প্রক্রিয়ায় বর্গমূল নির্ণয় করে নেব। তাহলে 1.69 বর্গমূলের ক্ষেত্রে যেটা আমরা করব, ডান দিক থেকে জোড়া জোড়া সংখ্যা নিয়ে নেবো একটা, তাহলে 69 এটা এক জোড়া হবে এবং এক পড়ে থাকবে। এখন কি হবে না, এক একে আমরা এক বসাবো, এবং এখানে যা থাকে তার দ্বিগুণ, অর্থাৎ 1 কে 2 দিয়ে গুণ করলে আমরা 2 পাবো, এবং দশমিকের পরে যে সংখ্যাটা জোড় সংখ্যা, অর্থাৎ 69 মিলে একটা সংখ্যা, তো এখানে নেমে যাবে। আর দশমিকের পরের সংখ্যা নামার জন্য ভাগফলে আমরা দশমিক বসিয়ে দেবো। ঠিক আছে, এবার 2 এর পাশে আমাদের 3 বসালে দেখো 3 তিরিকে 9 হবে, এবং 3 2 6 হয়ে যাচ্ছে, তাহলে 1.3 পাওয়া যাচ্ছে। এছাড়াও তোমরা যদি এভাবে মনে মনে ক্যালকুলেশন করো, মনে করো দশমিকটা তুলে দাও, তাহলে 169। তো 169 এর বর্গমূল কত হয়? 13। আর যেহেতু এটা দশমিক আছে ডান দিক থেকে 2 ঘর, তাহলে এর ডান দিক থেকে 1 ঘর দশমিক সরে যাবে, অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো অপশন সি হবে তোমাদের। তো এখানে দেখো 1.3, অপশন বি হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দেখো আইভি অর্থাৎ 4 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যে এক্স ওয়াই সমান, তো এক্স ওয়াই সমান, এখানে এক্স ওয়াইটাকে তোমরা মনে করতে পারো এ বি। ঠিক আছে, তো এ বি এর সূত্রটা কি হয়? a+b/2 হোল স্কোয়ার মাইনাস a-b/2 হোল স্কোয়ার। অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের পরের দাগ যেটা, তোমাদের একের দাগে 4 নম্বর প্রশ্ন কমপ্লিট হলো। এবার তোমাদের যেটা হবে 5 নম্বর প্রশ্ন, সেটা দেখো বলেছে যখন কোনো ট্রেন সেতু অতিক্রম করে, তখন ট্রেনটিকে অতিক্রম করতে হবে ট্রেনের নিজের দৈর্ঘ্য, সেতু দৈর্ঘ্য, ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতু দৈর্ঘ্য মাইনাস ট্রেনটির নিজের দৈর্ঘ্য। মনে রাখবে, যখন কোনো ট্রেন কোনো সেতু কোনো প্ল্যাটফর্মকে অতিক্রম করবে, তখন তার নিজের দৈর্ঘ্য প্লাস সেতু বা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। অতএব এখানে সঠিক উত্তর হবে সি, অর্থাৎ ট্রেনটির নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্য। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো, ত্রিভুজ আকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র চাচ্ছে আমাদের এখানে। তো অপশন ডি হবে আমাদের সঠিক, অর্থাৎ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমির দৈর্ঘ্য ভূমি ইন্টু উচ্চতা। ঠিক আছে, তাহলে ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সিম্পলি আমরা সূত্র এখানে দেখতে পাচ্ছি, সি অপশনে a+b ইন্টু a-b, এটাই হবে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের 8 নম্বর প্রশ্নে একটা চিত্র দেওয়া আছে। দেখো এই চিত্রটার মধ্যে দেখো এই যে বাইরের যে অংশটা আছে, এখান থেকে এই অংশটা 21 মিটার, এবং
এখানে দেখো তোমাদের ভেতরে যে অংশটা, এখান থেকে এটা 20 আর এখান থেকে এটা 3 মিটার, ঠিক আছে। এখন বলেছে রাস্তা সহ জমির দৈর্ঘ্য এবং রাস্তা বাদে জমির প্রস্থ কত। রাস্তা সহ জমির দৈর্ঘ্য, তাহলে দেখো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা 3 মিটার চওড়া, এটা 3 মিটার চওড়া, এটা যদি 3 মিটার হয় এটাও 3 মিটার, এবং এখানে 3 মিটার, এটাও 3 মিটার। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি দেখো এই ভেতরের অংশটা কত 20 আর এখানে 3, তাহলে 23, এবং এদিকে 3 আছে, তাহলে কত 23 3 26। তাহলে রাস্তা সহ জমির দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি না 26 মিটার। ঠিক আছে। এখন এখন প্রস্থটা কত হবে, রাস্তা বাদে প্রস্থ বলেছে দেখো, অর্থাৎ এখান থেকে এই অংশটার দৈর্ঘ্য কত হবে আমাদের বলতে হবে। এখান থেকে এটা কত 21, এই 21-এর মধ্যে থেকে দেখো এই অংশটা 3 এবং এই অংশটা 3, তাহলে 3 3 6, 21 থেকে 3 যদি আমরা বিয়োগ করে দিই তাহলে কত পাবো দেখো এখানে 15 পাওয়া যাবে। তাহলে 26,15, অতএব অপশন ডি হচ্ছে সঠিক উত্তর, যেটা রাস্তা সহ জমির দৈর্ঘ্য 26 মিটার এবং রাস্তা বাদে জমির প্রস্থ হচ্ছে 15 মিটার। বোঝা গেছে। এরপরে দেখো তোমাদের 2-এর দাগে, তো এটা তোমাদের 1-এর দাগে মোট 8টি এমসিকিউ ছিল, এবার তোমাদের 2-এর দাগে কি বলেছে, 2-এর দাগে আছে যেটা সত্য এবং মিথ্যা, ঠিক আছে। তো 2-এর দাগে সত্য মিথ্যাগুলো দেখো। 1 নম্বর প্রশ্ন, এক্স প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স প্লাস ওয়াই স্কোয়ার এর সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর সূত্র নির্ণয় করতে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই লিখতে হবে। তো এটা হচ্ছে তোমাদের সত্য, ঠিক আছে। তাহলে এটা লেখার পর শেষে বক্সের মধ্যে তোমরা লিখে দেবে সত্য। এবং তারপরে দেখো 2 নম্বর যেটা আছে, 4 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 4 সমান 16 মাইনাস এক্স স্কোয়ার, এটা কি সত্য না মিথ্যা? এটা হবে তোমাদের অবশ্য মিথ্যা, ঠিক আছে। তার কারণটা দেখো তোমরা এখানে, এখানে তোমাদের যেটা দেওয়া আছে দেখো 2 নম্বরটা কি বলেছে, 4 মাইনাস এক্স এবং এক্স মাইনাস 4 এটা সমান কি হতে পারে, 8x মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 16। সেটা যদি আমরা সাজিয়েও দিই তাহলে কি পাবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16 পাবো, ঠিক আছে। অতএব এটা হয়ে যাবে আমাদের মিথ্যা। তাহলে 2 নম্বর যে প্রশ্নটা এটা আমরা বক্স করে শেষে আমরা লিখে দেবো এই বক্সের মধ্যে মিথ্যা। তারপরে দেখো 3-এর দাগে তোমরা একটা চিত্র দেখতে পাচ্ছ। এখন প্রশ্ন হচ্ছে যে এই চিত্রে কোণ 1 এবং কোণ 2 পরস্পর অনুরূপ কোণ, এটা ঠিক সত্য না মিথ্যা? এটাও হবে কিন্তু মিথ্যা, ঠিক আছে, মিথ্যা। তাহলে তোমাদের 2-এর দাগে 3 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মিথ্যা। এবার 4 নম্বর প্রশ্নটা দেখো, এখানেও একটা চিত্র আছে আর এবিসি একটা ত্রিভুজ এবং এডিও লম্ব আছে। এখন বলেছে চিত্রে বিষমবাহু ত্রিভুজ এবিসি এর একটি উচ্চতা এডি আর এডি ত্রিভুজটি একটি মধ্যমা, ঠিক আছে। তো এটা দেখো আমাদের কি হবে, উত্তরটা হয়ে যাবে মিথ্যা, ঠিক আছে। তাহলে 2-এর দাগের 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মিথ্যা। এরপরে দেখো তোমরা 2-এর দাগের 5 নম্বর প্রশ্ন কি বলেছে, যে দুটি স্তম্ভচিত্রকে পাশাপাশি এঁকে দুটি স্তম্ভের তথ্য সহজে তুলনা করার জন্য যে চিত্র আঁকা হয় সেটি হলো দ্বিস্তম্ভ লেখো। এটা হচ্ছে সত্য, ঠিক আছে। এবার পরের প্রশ্ন দেখো 2-এর দাগের 6 নম্বর, বলেছে প্রথম ট্রেনের গতিবেগ x কিমি/ঘন্টা এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ y কিমি/ঘন্টা। এখন ট্রেন দুটি পরস্পরের বিপরীত দিকে চললে 1 ঘন্টায় মোট যাবে x-y কিমি। এই যেটা বলেছে x-y কিমি, এটা হবে মিথ্যা, ঠিক আছে। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, একটা চিত্র দেখতে পাচ্ছ এবং বলেছে চিত্রে কোণ এ, কোণ 1 এবং কোণ 2 কোণ জোড়াকে একান্তর কোণ বলা হয়, এটা হবে মিথ্যা। এবার পরের প্রশ্ন দেখো, এক্স এর যে কোনো মানের জন্য x+5 গণিত x+3 সমান x² প্লাস 8x প্লাস 15 এর সমান চিহ্নের দুপাশের মান সমান হয়, তাই এটি একটি অভেদ, এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে। তাহলে দেখো 2-এর দাগে তোমাদের মোট 8টি প্রশ্ন ছিল সত্য মিথ্যা, সেটা কমপ্লিট হয়ে গেল। এরপর তোমাদের 3-এর দাগের প্রশ্ন দেখো। 3-এর দাগে কি বলেছে, 3-এর দাগের 1 নম্বর প্রশ্ন তোমরা এখানে দেখো, গাণিতিক ভাষায় সমস্যাটি হলো, এখানে দেখো সময় ব্যাকেটে মিনিট আছে, দূরত্ব ব্যাকেটে মিটার আছে। 1 মিনিটে যায় 150 মিটার, তাহলে 25 মিনিটে কত পথ যাবে, অর্থাৎ এই যে এক্স আছে, এক্স এর ভ্যালুটা আমাদের নির্ণয় করতে হবে। বলেছে গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সমানুপাতিক সম্পর্কের সাহায্যে এক্স এর মান নির্ণয় করো। তো 3-এর দাগের 1 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখে নাও, এক্স এর ভ্যালু যেটা নির্ণয় করতে বলা হয়েছে, ঠিক আছে।
তো দেখো এক্স এর মান আমরা টেবিলটা এখানে তুলে নিয়েছি, সময় মিনিট এবং দূরত্ব মিটার। 1 মিনিটে 150 মিটার যায়, 25 মিনিটে এক্স মিটার, অর্থাৎ এক্স এর ভ্যালু। এখানে আমরা লিখবো সময় ও দূরত্ব পরস্পর সরল সম্পর্ক বা সরল সমানুপাতি, সেটা আমাদের প্রশ্নের মধ্যে বলা ছিল। অতএব আমরা সমানুপাত গঠনটা দেখাবো 1:25 150 এক্স। আমরা এটাকে সমাধান করে নেবো। তো 1/25 এখানে সমান দিয়ে 150/x, এক্স এর ভ্যালু আমরা নির্ণয় করব। তাহলে কি হয়ে যাবে না 150 ইন্টু 25 হয়ে যাবে। এটাকে আমরা যদি মাল্টিপল করি তাহলে 3750 পাবো। ঠিক আছে, আমরা লিখতে পারি অতএব নির্ণেয় এক্স এর মান 3750 মিটার। ঠিক আছে, এবার দেখো তোমাদের এখানে, আচ্ছা এটা তোমরা মিটার লিখবে না, খালি এক্স এর ভ্যালু চেয়েছে, তো উত্তর যদি চাইতো তাহলে আমরা যে কত মিটার পথ যাবে সেটা আমরা তখন লিখে দিতাম মিটার। ঠিক আছে, শুধু এক্স এর মান সমান তোমরা কি করবে 3750 করে দেবে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, তোমরা একটা ছক দেখতে পাচ্ছ, বলেছে বছর 2009 সাল 2010 সাল। এখন পড়ার বই দেওয়া আছে 2009 সালে 1200 আর 2010 সালে 800। গল্পের বই আছে 2009 সালে 1400 আর 10 সালে আছে 1100। এখন বলেছে তালিকার সাহায্যে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে হবে আমাদেরকে। ঠিক আছে, তাহলে আমরা দ্বিস্তম্ভ লেখচিত্রটা অঙ্কন করব কিভাবে সেটা তোমরা একটু দেখে নাও। তোমরা তোমাদের খাতায় সুন্দর করে এটা অঙ্কন করে নেবে। দেখো প্রথমত আমরা এখানে লিখে নেব স্কেলে 1 একক সমান 200টি। ঠিক আছে, আর এই যে চিত্রটা এটা দেখানো হয়েছে এটা পড়ার বই, আর এই যে দাগ দেওয়া আছে এটা হচ্ছে গল্পের বই দেওয়া হচ্ছে। তাহলে দেখো এখন ভূমি বরাবর একটা রেখা টেনে নেবে এবং এটা তীর চিহ্ন দেবে, আর উলম্ব রেখা একটা টেনে নেবে, উলম্ব বরাবর একটা রেখা। আর এদিকে দেখবে 1 একক সমান 200টি করে বইয়ের সংখ্যা তোমরা এখানে লিখে দেবে এবং এখানে লিখবে বইয়ের সংখ্যা, তীর চিহ্ন দেবে, আর নিচে সাল থাকবে 2009 এবং 2010। আর আমাদের প্রশ্নের মধ্যে দেখো দেওয়া ছিল 2009 সালে পড়ার বই ছিল কত 1200 আর গল্পের বই ছিল 1400। তো এটা আমরা 2009 সালেরটা প্রথম প্রকাশ করব। দেখো পড়ার বই এই চিহ্নটা যেটা আমাদের প্রশ্নে আছে 1200, দেখো এই রেখাটা এই যে স্তম্ভটা দেখো এই 1200 পর্যন্ত এসেছে, এবং এই যে চিহ্নটা এটা আমাদের গল্পের বই এবং 2009 সালে কতগুলো ছিল 1400। দেখো এই স্তম্ভটা আমাদের 1400 পর্যন্ত গিয়েছে। তোমরা স্কেল দিয়ে সুন্দর করে অঙ্কন করবে। এবার দেখো 2010 সালে পড়ার বই ছিল 800, দেখো এই স্তম্ভটা দেখো 800 পর্যন্ত উঠেছে। এবং 2010 সালে গল্পের বই কতগুলো ছিল 1100, দেখো এই যে স্তম্ভটা গেছে দেখো এই 1000 এবং 1200 ঠিক মাঝামাঝি আছে। ঠিক আছে, তো এইভাবে তোমরা সুন্দর করে দ্বিস্তম্ভটা অঙ্কন করে নেবে, তাহলে তোমাদের কমপ্লিট হয়ে গেল 3 দাগের 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের 3 দাগের 3 নম্বর প্রশ্ন, যেটা 3 দাগের 3 নম্বর প্রশ্ন, দেখো একটা বীজগাণিতিক অঙ্ক আছে m+1/m সমান -p হলে দেখাও যে m² + 1/m² সমান p² - 2 আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো অঙ্কটা সমাধান করছি আমরা। প্রথমেই আমরা তুলে নেব m+1/m সমান -p, এটা আমাদের দেওয়া আছে। তো এটা সমান আমরা এখন লিখতে পারি অতএব উভয়কে বর্গ করে দিতে পারি m+1/m হোল স্কয়ার সমান -p²। তোমরা একটু থার্ড ব্র্যাকেট এখানে লিখে দিবে, ভালো হয় যে উভয়কে বর্গ করিয়া পাই। ঠিক আছে, উভয়কে বর্গ করিয়া পাই, তোমরা একটু লিখে দিও। ঠিক আছে, এবার এখানে দেখো a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রানুসারে আমরা এটাকে সূত্র ফেলাতে পারি। তাহলে m² + 2ab + b², অর্থাৎ a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি a² + 2ab + b² সেটা দেওয়া হয়েছে, এবং এই যে -p² ছিল সেই মাইনাসটা আমরা চলে যাচ্ছি, এখানে p² থাকবে। এবার এখানে লক্ষ্য করো, এখানে m² আছে m² থাকবে এবং 1/m² আছে 1/m² থাকবে। এখানে 2 × m × 1/m, এই m কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকে কি এই অংশটাই শুধু 2 পড়ে থাকে। এই 2টা আমরা ডান দিকে পাঠিয়ে দেবো, তাহলে +2 ডান দিকে যাচ্ছে -2 হয়ে যাচ্ছে। আর আমাদের এটাই চাচ্ছিল যে m² + 1/m² সমান p² - 2, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমাদের প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার? এরপরে দেখো তোমাদের 3 দাগে তাহলে 3 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার দেখো 3 দাগের 4 নম্বর প্রশ্নটা কি আছে। ঠিক আছে, তো 3 দাগের 4 নম্বর প্রশ্নটা দেখো, এখানে বলেছে যে
টু এর দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো কিভাবে 2 দশমিক আসন্ন মান নির্ণয় করা হচ্ছে। তো √2 আমরা এটা কি করব, 2.0000 আমরা 3 জোড়া সংখ্যা নিয়ে নেব। এবার আমরা ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করব। 1 একে 1 হবে, এখান থেকে বিয়োগ করলে 1 পাবো এবং দশমিকের পরে যে 00 নামিয়ে দেবো এবং দশমিকের পর যেহেতু সংখ্যা নামছে ভাগ বলে আমরা দশমিক বসিয়ে দেবো এবং এখানে 1 থাকার জন্য একে দ্বিগুণ করতে হয়, 2 দিয়ে গুণ করলে 2 একে 2 পাবো। এবার আমরা এখানে দেখবো এটা কত হচ্ছে না 100 হচ্ছে। তো এই 2 এর পাশে এমন সংখ্যা বসাবো যেন 100 কাছাকাছি একটা অঙ্ক আসে। তাহলে 4 বসাবো, 4 4 16 6 হাতে 1, 4 2 8 একে 9, 96 পাচ্ছি আমরা। এবং এটাকে আবার আমরা যদি বিয়োগ করে দিই তাহলে 4 পাবো, ঠিক আছে। এবং এই যে 14 এখানে আবার দ্বিগুণ হয়ে যাবে, 14 দুগুণে 28 বসে গেল, ঠিক আছে, 28 বসছে, দেখো 28। এবং এখানে দেখো 4 নামার পর পরবর্তী যে সংখ্যাটা ছিল দুটো শূন্য সমান একটাই হবে, তাহলে একটা নেমে যাচ্ছে। এখন 400 পাচ্ছি, এখন 28 এর পাশে 1 বসালে এটা 281 হবে, 281 একে 281 বসে যাচ্ছে। তো এইভাবে কন্টিনিউ আমাদের কি হচ্ছে যে অঙ্কটা আমরা বেশ কিছুটা আগাতে থাকবো। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলেছে 2 দশমিক স্থান, তাহলে দশমিকের পরে দেখো 4 1 এবং 4 তার পরবর্তী সংখ্যা 4 নেওয়া হলো। তোমরা পুরো ভাগ প্রক্রিয়ার এই যে বর্গমূলটা দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। তো এইভাবে অঙ্কন করে দেবে, করে দেওয়ার পর যেটা তোমরা লিখবে, অতএব √2 এর 2 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান সমান 1.41, এটাই হবে তোমাদের উত্তর, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের 3 এর দাগে 5 নম্বর প্রশ্ন বলেছে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। তাহলে ত্রিভুজের সর্বসমতার শর্তগুলো কি সেটা তোমরা একটু দেখে নাও। ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো, 1 নম্বর বা এ দাগ দেওয়া হয়েছে বাহু 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 বা এস এস এস, বি বাহু কোণ বাহু বা এস এ এস, সি কোণ বাহু কোণ বা এ এস এ, অথবা কোণ কোণ বাহু যেটা এ এ এস, এবং ডি সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস, ঠিক আছে। তাহলে তোমাদের 3 দাগের যে 5 নম্বর প্রশ্ন ছিল সেটার উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার তোমরা একটু দেখে নাও 3 দাগের 6 নম্বর প্রশ্ন কি বলেছে, x প্লাস ওয়াই সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান 1 হলে 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাদেরকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো দেখে নাও, প্রথমে আমরা x প্লাস ওয়াই সমান 5 এবং x মাইনাস ওয়াই সমান 1 আমরা তুলে নেব। এরপর আমাদের কি করতে হবে, 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার মান আমাদেরকে বার করতে হবে। তো এটার মান বার করার জন্য দেখো এখানে x প্লাস ওয়াই এবং x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে, এক্স ওয়াইটাকে একটু আলাদাভাবে আমাদের ভেঙে নিতে হবে। দেখো এক্স ওয়াইটা এখানে এ দিয়ে সূত্র ফেলাবো, এ দিয়ে সূত্রটা কি হয়, a প্লাস বি বাই টু হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু হোল স্কোয়ার। তাহলে এখানে এ দিয়ে জায়গায় এক্স ওয়াই হচ্ছে, তাহলে আমরা লিখবো এক্স প্লাস ওয়াই বাই টু হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই টু হোল স্কোয়ার। এবার এখানে দেখো এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি 5, তাহলে এখানে 5 বসে যাবে এবং এখানে এক্স মাইনাস ওয়াই আমরা জানি 1 আছে, তাহলে এখানে 1 বসে যাবে। তো এখন আমরা এটা স্কোয়ার তুলে দিলে কি হয়ে যাবে, 5 5 25 এবং নিচে 2 2 4 হবে এবং 1 এর স্কোয়ার তুলে 1 হবে, 2 এর স্কোয়ার তুলে 2 2 4 হয়ে যাচ্ছে। আমরা এটা মান নির্ণয় করে দেবো। তো 4 4 লসাগু 4 হয়ে যাচ্ছে, তাহলে 25 মাইনাস 1, তাহলে কত পাচ্ছি আমরা, 25 থেকে 1 বিয়োগ করে দিলে 24 এর নিচে 4 হবে। এখন 4 দিয়ে 24 কে কাটলে 4 6 24, তাহলে আমরা এখানে 6 পাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখানে এক্স ওয়াই এর ভ্যালুটা আলাদাভাবে বার করে নিলাম, 6 পাচ্ছি। এরপর আমরা যেটা করব, দেখো এখানে আরেকটা জিনিস ছিল যেটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হিসাবে আমরা সূত্র ফেলাবো। এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান লিখতে পারি আমরা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্স প্লাস ওয়াই এর মান আমরা জানি 5, তাহলে এখানে আমরা কি 5 বসিয়ে দেবো, 5 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই। এক্স ওয়াই এর মান দেখো আমরা এই মাত্র পেয়েছি কত না 6, তাহলে সেটা আমাদের এখানে বসে যাবে। তাহলে 5 এর স্কোয়ার 5 5 25 হবে, মাইনাস যে মাইনাস, 2 6 12, 25 থেকে 12 বিয়োগ করলে 13 হয়ে যাবে। এই যে অঙ্কটা এর সমাধান করার জন্য আমরা এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আলাদাভাবে আগে বার করে নিতে হবে। এটা কিন্তু প্রত্যেকে দেখাবে অঙ্কের মধ্যে, এটা কোনো রকম রাফ না, ঠিক আছে। এবার দেখো 8 আছে, 8 এক্স ওয়াই এর মান আমরা জানি 6, তাহলে ইনটু দিয়ে আমরা 6 বসাবো, ইনটু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান আমরা জানি 13, তাহলে এখানে 13 বসে যাবে। তো এগুলোকে আমরা গুণ করে দেবো, 8 6 48, 48 আর 13 গুণ করলে আবার হয়ে যাবে 624। তাহলে বোঝা গেছে বিষয়টা। এর পরের প্রশ্ন তোমরা দেখো, পরের প্রশ্ন কি আছে তোমাদের। তাহলে 3 দাগে যে 6টি প্রশ্ন ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। এবার তোমাদের 4 দাগের প্রশ্ন আছে, 4 দাগের প্রশ্নটা একটু দেখে নাও।
দেখো 4 দাগে তোমাদের 1 নম্বর প্রশ্ন কি বলেছে, সংখ্যা রেখায় 6 প্লাস মাইনাস 2 কে দেখাও। সংখ্যা রেখার সাহায্যে আমাদেরকে এটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে দেখো সংখ্যা রেখাটা তোমরা স্কেল দিয়ে সুন্দর করে অঙ্কন করবে, এইরূপ একটা স্কেল বসিয়ে রেখাটা আনবে এবং এটা তীর চিহ্ন দেবে, এটাও তীর চিহ্ন দেবে, এদিকে প্লাস হবে এদিকে মাইনাস হবে, আর মাঝখানে একটা বড় রেখাটা আনবে যেটা 0 হবে, আর ডান দিকে 1 2 3 4 5 6 7 8 দিয়ে দেবে, আর বাম দিকে 1 2 3 4 এইভাবে তোমরা দিয়ে দেবে। তো এখন প্রশ্নটা যেটা ছিল যে প্রথমেই কি ছিল না প্লাস 6 ছিল। 6 মানে কি, এটা কিছু চিহ্ন নেই, 6 এর আগে কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, তাহলে আমরা প্লাস 6 এর দিকে যাব। দেখো এখান থেকে 6 গিয়েছি, তো প্লাস 6 দেওয়া হয়েছে। তো এই প্লাস 6 এর পর আবার কি বলেছে, দেখো প্রশ্নের মধ্যে বলেছে -2, তার মানে আমরা জানি এদিকে মাইনাস, তাহলে এখান থেকে আবার এদিকে ফিরে আসতে হবে 2 ঘর, তাহলে দেখো এখান থেকে 2 ঘর ফিরে আসলে -2 হচ্ছে, এবং বর্তমান অবস্থানটা কোথায় হচ্ছে না 4, তাহলে আমরা এখান থেকে এই অংশটা দেখাবো যে 0 থেকে আমাদের এই অবস্থানে আছে অর্থাৎ +4, এবং সেটা আমরা নিচে দেখিয়ে দেবো। অতএব 6 প্লাস -2 এটার ভ্যালু আসছে +4। এখানে ক্যালকুলেশন করলে আমরা +4 পাবো এবং সংখ্যা রেখাতেও আমরা +4 দেখতে পাচ্ছি, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের পরের যে প্রশ্নটা আছে 4 দাগে 2 নম্বর প্রশ্ন কি বলেছে যে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাকে দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালা দিয়ে ভাগ করে ভাগফল নির্ণয় করতে হবে। এখানে দেখো 14x⁴ y⁴ 6 -21x³ y⁵ -7x³ y³ তো অঙ্কটা আমরা তুলে নিয়ে সমাধান করে দেবো, ঠিক আছে। তো দেখো এখানে প্রথমেই অঙ্কটা তোলা হয়েছে ভাগ চিহ্ন দিয়ে, যেটা কমা ছিল প্রশ্নের মধ্যে ওখানে আমরা ভাগ চিহ্ন দেবো যেহেতু আমাদেরকে ভাগ করতে বলেছে। তো এই যে প্রথম অংশটা দেখো, প্রথম সংখ্যামালাটা তোলা হবে, তার নিচে আমরা -7x³ আর y4 নিচে আমরা নামিয়ে দেবো। এভাবেও আমরা লিখতে পারি যেহেতু ভাগ চিহ্ন আছে। তার পরবর্তী স্টেপে দেখো এই যে অঙ্কটা আছে 14x⁴ y⁴ 6 এটা বসানো হবে, তার নিচে পুরো -7x³ y4 বসবে, এবং একই রকম ভাবে আবার এই অঙ্কটার নিচেও বসে যাবে, ঠিক আছে। এবার আমরা যেটা করব 7 দিয়ে 14 কে কেটে দেবো, তো 7 2 14 হয় এবং 7 3 21 হয়, 21 কেটে পেয়ে যাব আমরা। তাহলে দেখো আমরা এখন যেটা পাচ্ছি এখানে 2 পাচ্ছি, তো -2 বসাবো যেহেতু নিচে মাইনাস আছে, এবং x দেখো উপরে 4টে আছে নিচে 3টে আছে, 4টে থেকে 3টে বাদ দিলে একটা থাকবে, তাহলে শুধু x, এবং y উপরে 3টে আছে নিচে 4টে আছে, এই সরি উপরে 6টা আছে নিচে 4টে আছে, 6টা থেকে 4টে বাদ গেলে 2টো হবে। যেহেতু এগুলো ভাগের সময় কি হয় পাওয়ার বিয়োগ হয়ে যায়, তাই 6 থেকে 4 বিয়োগ হয়ে গেলে 2 পাওয়া যাচ্ছে, এবং এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস হবে এবং উপরে শুধু 3 আছে, 3 থাকবে, আর উপরে x3 এবং নিচে x3, তার মানে উপরে পাওয়ার 3 নিচে পাওয়ার 3, 3 3 বিয়োগ করলে কি 0 হবে, তাহলে এটা থাকবে না, x বাদ হয়ে যাবে, এবং y পাওয়ার আছে দেখো 5 এবং নিচে আছে 4, 5 থেকে 4 মাইনাস করলে 1 হবে, তাহলে এখানে একটা থেকে যাচ্ছে। অতএব নির্ণেয় ভাগফল -2xy² + 3y, এটাই হবে আমাদের উত্তর। তো দেখো 4 দাগে তোমাদের দুটো প্রশ্ন ছিল, 1 নম্বর এবং 2 নম্বর, তো দুটো প্রশ্ন কমপ্লিট করে দেওয়া হলো। এরপর দেখো তোমাদের 5 দাগের প্রশ্ন, ঠিক আছে। তো দেখো 5 দাগে তোমাদের কি বলেছে, 5 দাগের 1 নম্বর প্রশ্নটা তোমরা একটু দেখো। এখানে একটা জ্যামিতিক প্রশ্ন আছে, তো তোমরা একটু পাঠ্য বই দেখে এটা একটু অঙ্কন করে নিও, তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা খুব সহজেই পাঠ্য বইয়ে পেয়ে যাবে। জ্যামিতিটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, যদি তোমাদের খুব অসুবিধা হয় তাহলে আমাকে বলবে, আমি একটা অন্য ভিডিওতে জ্যামিতিটা অঙ্কন করে দেখাবো। কি বলেছে, ABC একটি ত্রিভুজাক যার বিসি বাহু হচ্ছে 5.5 সেন্টিমিটার, ABC 60 ডিগ্রি এবং ACB 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা এটা তোমরা একটু অঙ্কন করে নিও। এরপর 2 নম্বর প্রশ্ন তোমরা একটু দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা কি আছে, 2 নম্বর প্রশ্ন বলেছে যে করিম চাচা আয়তকার একটা জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। এখন ওই জমির ক্ষেত্রফল যদি 578 বর্গমিটার হয়, করিম চাচার জমিটির দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা নির্ণয় করো। আবারও বলছি দেখো একটা আয়তকার জমি আছে এবং সেই জমিটার দৈর্ঘ্যটা কি বলেছে না প্রস্থের দ্বিগুণ। এখন তার ক্ষেত্রফলটাও দেওয়া আছে 578 বর্গমিটার। তো এখন যেটা প্রশ্ন, দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা এই 3টে জিনিস আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা একটা চিত্র অঙ্কন করে নেব, ঠিক আছে। এটা মনে করবো একটা আয়তকার জমি এবং এই জমিটার দৈর্ঘ্যটা কি ছিল না প্রস্থের দ্বিগুণ। প্রস্থ কত সেটা বলা নেই, তাহলে আমরা ধরে নেব, ধরি জমিটির প্রস্থ সমান x মিটার, তাহলে দেখো এই প্রস্থ বরাবর আমরা x রাখছি এবং
দৈর্ঘ্যটা কি বলেছিল না, প্রস্থের দ্বিগুণ। তাহলে প্রস্থ এক্স হলে দৈর্ঘ্য তাহলে 2x হবে, যেহেতু দ্বিগুণ বলেছে। অতএব জমির দৈর্ঘ্য সমান 2x এবং দৈর্ঘ্য বরাবর আমরা 2x রাখলাম। এবার আমাদের প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল দেওয়া ছিল, দেখো 578 বর্গমিটার। আমরা যেটা করতে পারি, এই দৈর্ঘ্য এবং প্রস্থ অর্থাৎ ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে আমরা এখানে লিখে দেবো যে 2x গুণিত x অর্থাৎ দৈর্ঘ্য গুণিত প্রস্থ ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল সমান এই ক্ষেত্রফল। আমরা x এর মানটা পেয়ে যাব, দেখো 2x এবং x গুণ করলে 2x স্কোয়ার হবে সমান 578। পরবর্তীতে দেখো x স্কোয়ার থাকবে এবং এই 2টা 578 এর নিচে আসবে, আর এখানে কাটাকাটি করলে 289 পাওয়া যাবে। এই যে x এর স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা ডান দিকের সংখ্যা রুট হয়ে যাবে, অর্থাৎ 289 এর বর্গমূল হয়ে যাবে 17। তাহলে x এর মান পাওয়া যাচ্ছে 17। এই যে x টা ধরা হয়েছিল তার মান 17। তাহলে জমিটির প্রস্থ কত, 17 মিটার। আমরা এখানে লিখে নেব অতএব জমির প্রস্থ 17 মিটার। জমির দৈর্ঘ্য কত, 17 গুণিত 2 হবে, কেন না 2x ছিল, 2 ইন্টু এক্স এর ভ্যালু আমরা জানি 17, তাহলে 17 গুণিত 2 বা 2 গুণিত 17 বসালে হবে, তাহলে 34 মিটার। তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ দুটো পাওয়া গেছে। এবার আসবো আমরা পরিসীমা। পরিসীমা নির্ণয়ের সূত্র কি, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য বলতে দেখো 34 এবং যুক্ত প্রস্থ, প্রস্থ বলতে 17। তাহলে 34 আর 17 যোগ করলে 51 হবে এবং 2 দিয়ে গুণ করলে 102 মিটার হয়ে যাবে। যেহেতু পরিসীমা, তাহলে তোমাদের 3টে উত্তর কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের পাঁচের দাগে তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার তোমাদের 5 দাগে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা দেখো, বলেছে যে 90 মিটার লম্বা একটি রেলগাড়ি একটি স্তম্ভকে 25 সেকেন্ডে অতিক্রম করে। এখন রেলগাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার তা নির্ণয় করতে হবে। 90 মিটার একটা লম্বা ট্রেন একটা স্তম্ভকে অতিক্রম করেছে। মনে রাখবে, কোনো স্তম্ভ, কোনো গাছ বা কোনো প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা কোনো ব্যক্তিকে অতিক্রম করতে গেলে ট্রেন তার নিজের যে দৈর্ঘ্য, ওই দৈর্ঘ্যটা পথ গেলেই তাকে অতিক্রম করা হয়ে যাবে। তাহলে বলেছে যে 25 সেকেন্ডে স্তম্ভকে অতিক্রম করে। আর যেহেতু 90 মিটার লম্বা ট্রেন, তার মানে ট্রেন কি করেছে, ওই 90 মিটার পথ গেছে 25 সেকেন্ডে, আর তবেই স্তম্ভকে অতিক্রম করতে পেরেছে। তাহলে 25 সেকেন্ডে যদি 90 মিটার পথ যায়, আর এখানে বলেছে ঘন্টায় গতিবেগ, তার মানে ঘন্টা মানে কি 3600 সেকেন্ড। তাহলে আর সিম্পলি আমরা 3600 সেকেন্ডে ট্রেনটা কত পথ যাচ্ছে সেটা নির্ণয় করতে পারলে আমাদের ঘন্টায় গতিবেগ কত সেটা আমরা সহজে বলতে পারবো। দেখো, তো অঙ্কটার সমাধান দেওয়া হচ্ছে এখানে। দেখো, আমরা এখানে লিখে নেব 90 মিটার লম্বা রেলগাড়ি 25 সেকেন্ডে একটি স্তম্ভকে অতিক্রম করে। অতএব রেলগাড়ি 25 সেকেন্ডে তার নিজের দৈর্ঘ্য অর্থাৎ 90 মিটার পথ অতিক্রম করে। এটা তোমরা লিখে নেবে, ঠিক আছে। এরপর টেবিল করবে সময় এবং দূরত্ব। 25 সেকেন্ডে পথ যাচ্ছে সে 90 মিটার, যেহেতু তার নিজের দৈর্ঘ্য পথ এটা, এবং 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে বলেছে ঘন্টায় গতিবেগ অর্থাৎ 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা, এই 3600 সেকেন্ডে x মিটার পথ যাচ্ছে, আমরা এটা ধরে নিলাম। তো x এর মান আমাদেরকে নির্ণয় করতে হবে। এখানে সময় ও দূরত্ব পরস্পর সরল সমানুপাত, ঠিক আছে। অতএব 25:3600 ডবল 90:x। আমরা x এর মানটা নির্ণয় করব। তাহলে 3600 ইন্টু 90 বসে যাবে এবং নিচে 25 আসবে। আমরা কাটাকাটি করব। তো এখানে আমরা কাটাকাটি করব, 25 একে 5 দিয়ে, 5 5 25, 5 18 90, আবার 5 দিয়ে 36 কাটলে 720 হয়ে যাবে, ঠিক আছে। এবার 720 আর 18 গুণ করে দেবো, গুণ করলে হয়ে যাবে 12,960 মিটার। এটা সমান আমরা কিলোমিটারে প্রকাশ করতে পারি 12.96 কিমি। অতএব রেলগাড়ির গতিবেগ ঘন্টায় 12.96 কিমি। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো, এই ছিল তোমাদের প্রশ্ন, ঠিক আছে। এরপরে দেখো তোমাদের, আচ্ছা, তোমাদের 5 দাগে মোট 3টি প্রশ্ন ছিল। তাহলে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 কিংবা ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পূর্ণরূপে সমাধান দেওয়া হলো, তোমাদের কমপ্লিট হয়ে গেল। 5 দাগেই শেষ ছিল 3টে প্রশ্ন। তো অন্যান্য বিষয়গুলো তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবে, দেখে নিও। এবং সেই সঙ্গে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিংবা চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে করে পরবর্তী ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন পেয়ে যাও।